ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বিয়ে, এটা কি সম্ভব? বিস্ফোরিত কণ্ঠে ছাদ বলে উঠল। ছাদের দাদি আঙ্গুরবালা পালঙ্কের ওপরে হেলান দিয়ে বসে আছেন, একটু পর পর মাথাও চাপড়াচ্ছেন। ছাদের এত উৎকণ্ঠা দেখে ছাদের দাদি আঙ্গুরবালা চোখ মুছতে মুছতে বললেন, তোর বয়সই বা কত রে? তুই তো মাত্র কলেজে পড়িস। তোরা সবাই করতে পারবি, শুধু আমার বেলাতেই যত আপত্তি। ছাদ তার দাদির কথা শুনে চুপ হয়ে গেল। যত যাই হোক, এত অল্প বয়সে বিয়ে করবে না সে। ছাদকে নিশ্চুপ থাকতে দেখে ছাদের বাবা মহসিন খান তার মাকে বলে উঠলেন, আম্মা, তুমি ভালো কিছু চাইলে না করতাম না। এটা তোমার কেমন আবদার? আমার ছেলেটা মাত্র কলেজে পড়ে, এর মধ্যে ওর বিয়ে দিয়ে দেব? ওর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। তাও যেই মেয়েকে ঠিক করেছো সে পড়ে ক্লাস 9-এ। তুমি কি আমাদের পুলিশের ধাওয়া খাওয়াতে চাও? জানো না 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া নিষিদ্ধ? আঙ্গুরবালার ছেলে মহসিন খানের বলা কথায় ক্ষিপ্ত হয়ে বললেন, হইছে, আর কথা কইস না তোরা। কয়দিন পরে জামু গা মইরা, তখন তো আর দুটি কথা হুনানোর মানুষ পাবি না তোরা। কত শখ ছিল নাতি নাতনি গো বিয়া দেখা মরুম, সেই শখ আর মিটলো আমার। আমি মরলে তোরা শান্তি হবি? মহসিন খান তার পাল্টা যুক্তি খুঁজে পেলেন না। মায়ের ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শুধু হালকাভাবে তার মা আঙ্গুরবালাকে বলতে শুনলেন, আমার লগে এমন করিস না তোরা। মইরা যাওয়ার আগে এই একটাই ইচ্ছা আমার, তোর পোলাডার বিয়া দেখা মরবার চাই। কবে তোর পোলা বড় হইব, চাকরি বাকরি করব, ততদিন কি আর আমি বাচ্চা থাকবো? মহসিন খান চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেলেন। তার মায়ের শরীর আসলেই খারাপ, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। সেই জন্য সপরিবারে মায়ের সাথে দেখা করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এইখানে এসেই দেখলেন আর এক কাণ্ড। তার মা ক্লাস 9-এ পড়ুয়া এক মেয়ের ছবি দেখিয়ে বললেন তার ছেলে ছাদের সাথে বিয়ে দিতে। ছাদ মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। এই অবস্থায় ছেলের বিয়ে দেওয়া মানে ছেলেকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া। একবার ছেলে মেয়েদের সংসারের দিকে মন চলে গেলে তখন আর পড়াশোনায় মন বসে না। মহসিন খান এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। মায়ের শেষ আবদার, আবার আর একদিকে ছেলের ভবিষ্যৎ, কোনটা রেখে কোনটা জলাঞ্জলি দেবেন। মহসিন খান চিন্তা করতে করতে বাড়ির উঠোনে গিয়ে চেয়ার পেতে বসলেন। এরকম পরিস্থিতি সামাল দেওয়ার মতো উপায়ান্তর খুঁজতে শুরু করলেন। বাড়ির কাজের লোকটা হঠাৎ দৌড়ে এলো মহসিন খানের সামনে, হাঁপাতে হাঁপাতে বলল, চাচা, দাদি কেমন জানি করতেছে, হাত পা ঠান্ডা হয়ে আইতাছে, আপনি তাড়াতাড়ি আহেন। মহসিন খানের পিলে চমকে উঠলেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দৌড়ে তার মা আঙ্গুরবালার ঘরের দিকে অগ্রসর হলেন। ঘরে গিয়ে দেখলেন তার মা ব্যথায় কোকাচ্ছে। আঙ্গুরবালা তার ছেলে মহসিন খানকে দেখে কাঁপা কাঁপা গলায় বললেন, মরণ যন্ত্রণা যে কি কষ্টের, আগে বুঝি নাই রে বাবা। আল্লাহ আমার উঠাইয়া লয় না কে? আমার তো এত কষ্ট আর সহ্য হইতাছে না রে বাপ। ভাল লাগে না আর দিন দুনিয়া। এত মানুষ মরে, আমি মরি না কে? আল্লাহ আমারে আর কত কষ্ট দিব? মহসিন মায়ের হাত ধরে কেঁদে উঠলেন। আঙ্গুরবালা বারবার ব্যথায় গোঙাচ্ছে। মহসিন এবার সবচেয়ে কঠিন আর চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিলেন। চোখ মুছতে মুছতে ঘরের বাইরে গিয়ে তার স্ত্রী অনিতাকে ডাকলেন। অনিতা ঘুমটা ঠিক করতে করতে তার বর মহসিনের সামনে আসলো। মহসিন শক্ত গলায় অনিতাকে বললেন, আম্মা, সাদের জন্য যেই মেয়ে ঠিক করেছো ওর সাথেই সাদের বিয়ে দাও। আম্মার শরীরের প্রচণ্ড খারাপ অবস্থা, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি তাড়াতাড়ি ওই মেয়ের সাথে সাদের বিয়ে দাও। আম্মার শেষ ইচ্ছে এটাই যে উনি সাদের বিয়ে দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তুমি তাড়াতাড়ি বিয়ের কথাবার্তা শুরু করো। অনিতা থমকে গেলেন। ছেলেটার বয়স তো খুব বেশি না, এখনই বিয়ে? অনিতা মহসিনের কথাটা মেনে নিতে পারলেন না, রুদ্ধ কণ্ঠে বললেন, আমার এতটুকু একটা ছেলে, এখনই বিয়ে দেব? আমার ছেলের ভবিষ্যৎ কি তাহলে? আম্মা যে মেয়েকে ঠিক করেছেন সে মেয়েও তো ছোট, ক্লাস 9-এ পড়ছে মাত্র, বয়সও হবে 15 কি 16। এই পিচ্চি মেয়ে আবার সংসারে কি বুঝবে? মহসিন করুণ দৃষ্টিতে অনিতার দিকে তাকালেন, তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন,
আমিও সেই কথাই চিন্তা করছি, কি করি বলো তো। মায়ের কথাও ফেলতে পারছি না, আবার সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, কোনটা রেখে কোনটার দিকে নজর দেবো বলো। অনিতা মহসিন খানের দিকে তাকিয়ে বললেন। তুমি দাঁড়ো, আমি আম্মার সাথে কথা বলে দেখি কি হয়। এত অল্প বয়সে আমার ছেলেকে আমি বিয়ে দেব না। অনিতা আর দাঁড়ালেন না, ক্রুস্ত পায়ে এগিয়ে গেলেন আঙ্গুরবালার সাথে এই ব্যাপারে কথা বলতে। আঙ্গুরবালার ঘরে গিয়ে অনিতা দেখলেন আঙ্গুরবালা হাত কপালে ঠেকিয়ে শুয়ে আছে। অনিতা আঙ্গুরবালার পায়ের কাছে গিয়ে বসলো। পায়ের কাছে কারো অস্তিত্ব টের পেয়ে আঙ্গুরবালা কপালের সামনে থেকে হাত ছড়িয়ে অনিতাকে দেখতে পেলেন। অনিতা আঙ্গুরবালাকে নিজের দিকে তাকাতে দেখে বলে উঠলেন। আম্মা, আপনি নাকি সাদের বিয়ে দিতে চান? এত অল্প বয়সে ওর বিয়ে দিই কিভাবে? যে মেয়ের সাথে বিয়ে দিতে চান ও নিজেও তো খুব ছোট। আপনার কথাও থাক আর আমার কথাও থাক, বিয়েটা আরও কয়েক বছর পরে হোক। কথা দিলাম আম্মা, যে মেয়েকে আপনি পছন্দ করেছেন সেই মেয়ের সাথে আমি সাদের বিয়ে দিব। আঙ্গুরবালা অনিতার কথা মেনে নিতে পারলেন না, অসুস্থ শরীরেই উঠে বসলেন। উত্তেজিত কণ্ঠে বললেন। মাইয়াটা ক্লাস 9-এ পড়ে, অনেক বড় হইছে। আর কত বড় হইব? গ্রামগঞ্জের মাইয়ারা 7-8-এ পড়লেই ওগো বিয়া হইয়া যায়। মাইয়াডারে আমার অনেক ভালো লাগছে। নিজের গ্রামের বইলা কথা। তুমি সাদের লগে ওর বিয়া ঠিক করো জলদি। আমি সাদের বিয়াটা দেখা চোখটা বন্ধ করবার চাই। আমার বংশের বড় নাতি সাদ, আমার ওরে লইয়া অনেক স্বপ্ন আশা। ওই বিয়া করব, সংসার করব, বউ লইয়া ঘুরব। আমার তো দিন শেষ হই, তোমরা আমারে নিরাশ কইরো না। সাদের বিয়াটা দাও জলদি, আমি একটু শান্তিতে মরতে চাই। আঙ্গুরবালার এত আশা ভরসা দেখে অনিতা আর কোনো কথা বলতে পারলেন না। শয্যাশায়ী মানুষটার দিকে তাকিয়ে নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ফেলে ওই জায়গা থেকে সরে গেলেন। ছাদে গিয়ে দেখলেন ছাদে সেখানে বসে আছে। ছাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। বাবা আমার, তোমার দাদি কি চান সেটা তো শুনেছ। তুমি দ্বিমত করো না বাবা। মৃত্যুর সময় তোমার দাদির শেষ ইচ্ছে হলো তোমার বিয়ে দেখা। তুমি বংশের বড় ছেলে, তোমাকে নিয়ে তোমার দাদির শখ আহ্লাদের শেষ নেই। তুমি তৈরি থাকো, আমরা বিয়ের কথাবার্তা শুরু করব খুব জলদি। ছাদ তেলে বেগুনে জ্বলে উঠল। রোষা রক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। আম্মু, আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কত হাসাহাসি করবে তুমি জানো? প্রেম করব, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে লাইফ। তোমরা আমাকে বিয়ে দিয়ে বিবাহিত বানাতে চাচ্ছ? কি একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে দাদু, নাক টিপলে দুধ বের হবে। ওই মেয়ে করবে আবার সংসার। কি পছন্দ দাদুর, ইয়াক। ছাদের সামনে একটি মেয়ে বসা। ছাদ বিরক্ত হয়ে বেশ কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েছে, তবে মেয়েটা এখনো একবারও ছাদের দিকে তাকায়নি। অনিতা মেয়েটার দিকে তাকিয়ে বলল। তোমার নাম কি? মেয়েটি নিচের দিকে তাকিয়ে উত্তর দিল। কামা। অনিতা চায়ের কাপটা নিচে রেখে বলল। কোন ক্লাসে পড়ো? তমা আরো আড়ষ্ট হয়ে পড়ল। ক্লাস 9। সেদিনকার মতো কথাবার্তা সেখানেই সমাপ্তি। ছাদ কিংবা তমা কেউই কারোর সাথে কথা বলেনি। তমা তো একবার চোখ তুলে ছাদের দিকে তাকায়ওনি। ছাদ বাড়ি ফিরে এসে বেশ বিরক্ত। মেয়েটা খুব ছোট, এত অল্প বয়সে মেয়ের সাথে সংসার কিভাবে করবে? দেখা যাবে বিয়ের দিন রাতে মায়ের কাছে যাব বলে মেয়েটা হেক্সি তুলে কাঁদছে। কি একটা অবস্থা! ছাদ না পারছে বলতে, না পারছে সইতে। বিয়ের দিন সাধারণত মেয়েরা পালায়। ছাদ এবার বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করলো। মেয়েদের মতো জামা কাপড় পরে পালিয়ে যাবে, তাহলেই কাহিনী খতম। কষ্ট করে এইসব বিয়ে শাদীর ঝামেলায় অন্তত জড়াতে হবে না। পরদিন অনিতার মহসিন তোমাদের বাড়িতে আবার গেলেন, কিন্তু সঙ্গে ছাদকে নিলেন না। বিয়ের পাকাপাকি কথা সেরেই বাড়িতে ফিরলেন। আঙ্গুরবালার শরীরের কথা চিন্তা করে বিয়ের দিনটা এই সপ্তাহেই ফেলা হয়েছে। একেবারে হুটহাট করে বিয়ে আর কি। ছাদ চুপচাপ সব ঘটনা শুনলো। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বিয়েটা আসলে করতে হবে। ইতিমধ্যে ছাদকে নিয়ে বাড়িতে হাসাহাসি পড়ে গেছে। এতদিন শুনে এসেছে মেয়েদের বাল্যবিবাহ হয়, এখন সবাই দেখবে ছেলেদেরও বাল্যবিবাহ হয়। ছাদ এসব চিন্তা করতে করতে বাড়ি থেকে বের হলো। হাঁটাহাঁটি করতে করতে বহু দূর চলে গেল। চারিদিকে আজান দিচ্ছে, সন্ধ্যা প্রায় নেমে এসেছে। ছাদ ফের বাড়ির পথের দিকে রওনা হলো। গ্রামে সন্ধ্যা হলে এই সবকিছু ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়।
তখন টর্চ লাইট নিয়ে বের হতে হয়। সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে বেশ কষ্ট হয়ে যাবে ছাদের। ছাদ দ্রুত গতিতে বাড়ির দিকে অগ্রসর হলো। যাওয়ার পথে ছাদ দেখতে পেল একটা মেয়েদের দলবল হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছে। সবার মাঝখানের মেয়েটাকে ছাদের বড্ড চেনা মনে হলো। ছাদ ঘুরে তাকালো মেয়েটার দিকে। ছাদ ফের তাকাতে বুঝতে পারলো এই মেয়েটার সাথেই তার বিয়ের কথা হচ্ছে। ছাদ মেয়েটার দলটার দিকে এগিয়ে গেল। সবার হাতে পুকুর পাড় থেকে তোলা শাপলা। ছাদ মেয়েদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানের মেয়েটাকে বলল, এই, তুমি আমার সাথে একটু আসো তো। মেয়েটা মাথা নিচু করে ঘাড় এদিক ওদিক নাড়ালো, যার অর্থ না। ছাদ ধমকের স্বরে বলল, আসতে বলছি তোমাকে। মেয়েটা ভীতগ্রস্ত দৃষ্টিতে প্রথমে ছাদের দিকে তাকালো, এরপর ধীর পায়ে এগিয়ে গেল ছাদের দিকে। ছাদ মেয়েটাকে নিজের দিকে আসতে দেখে বাকি মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এবার যাও। মেয়েরা প্রথমে না যেতে চাইলেও ছাদের চোখ রাঙানো দেখে ভয় পেয়ে দৌড় দিল। মেয়েটি ছাদের পাশে এসে দাঁড়ালো। ছাদ মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম তমা না? মেয়েটি মাথা ঝাঁকালো, যার অর্থ দাঁড়ায় হ্যাঁ। ছাদ বিক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি আবার আমার সঙ্গে সংসার করবে? কি ছোট্ট বাচ্চাদের মতো দেখতে তুমি। দেখে মনে হচ্ছে ক্লাস 2তে পড়ো, আসলেই ক্লাস 9-এ পড়ো তুমি, নাকি এতেও কোনো ঘাপলা আছে? তমা রোষাক্ত দৃষ্টিতে ছাদের দিকে তাকালো। ছাদ বুঝতে পেরে তমাকে আবার বলল, তুমি একটু সরে দাঁড়াও তো, তোমার মুখ থেকে এখনো দুধের গন্ধ বেরোচ্ছে। তমা রাগান্বিত হয়ে ছাদের দিকে তাকালো। তেরে এসে ছাদকে বলল, আমাকে কি বাচ্চা মনে হয় আপনার? আমি কিন্তু যথেষ্ট বড়, ক্লাস 9-এ পড়ি। ছাদ তমার কথায় হালকা হাসলো। তমাকে আরো রাগানোর জন্য বলল, তুমি আমার হাঁটুর বয়সী মেয়ে, তোমার থেকে আমি কত বড় জানো? নাক টিপলে এখনো দুধ বের হবে, তুমি আবার করবে সংসার? তোমার পুতুল পুতুল খেলা দেখে বিয়ে করার শখ হয়েছে নাকি? আমার মতো নিষ্পাপ নিরীহ একটা মানুষের জীবন নিয়ে খেলছো? তমা ছাদের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে এলো। আর একটু হলে ছাদ পড়েই যেত। তমা আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু অপমান করছেন আমাকে। ছাদ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও, তোমার বোধশক্তিও আছে? আমি জানতাম না আসলে এত পিচ্চি মানুষেরও বোধশক্তি থাকে, সেটা আসলে প্রথম শুনলাম। তমা ছাদের মুখোমুখি দাঁড়িয়ে আবার আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার মায়ের কাছে গিয়ে নালিশ করব কিন্তু। ছাদ মায়ের কথা শুনতেই থেমে গেল। হঠাৎ করে তমার আঙ্গুলে একটা কামড় বসিয়ে দিল। তমা ব্যথায় আর্তনাদ করে উঠল। ছাদ থুতনিতে হাত বোলাতে বোলাতে বলল, আমার সাথে এভাবে আঙুল নাড়িয়ে কথা বলবা না তোমা, আমি কিন্তু তোমার অনেক বড়। ছাদ এটুকু বলেই ফের উল্টো দিকে হাঁটা ধরলো। তমা পেছন থেকে ছাদের চলে যাওয়া দেখলো। হাতের আঙুলটা ধরে দাঁড়িয়ে রইল। ছাদ তমার অবস্থা বোঝার জন্য পেছন ফিরে তাকালো। তমা ছাদকে পেছন ফিরে তাকাতে দেখে দূর থেকে ইশারা করে বলল, কুত্তা। ছাদ চোখ রাঙিয়ে তমার দিকে তাকালো। তমা সেদিকে পাত্তা না দিয়ে ছাদকে জিহ্বা বের করে ভেঙে দৌড় দিল। ছাদ তোমাকে ধরার জন্য তোমার পিছু পিছু বেশ খানিকক্ষণ ছুটলো, কিন্তু শেষে তোমাকে না ধরতে পেরে ক্লান্ত হয়ে বাড়ির পথের দিকেই পা বাড়ালো। আজকে ছাদের পুরো বাড়িতে মিলাদ পড়ানো হবে। এটা যদিও আঙ্গুরবালার ইচ্ছে, তাই কেউ আর দ্বিমত করেনি। তো আমাদের বাড়ি থেকে ছাদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তাই সকাল সকাল তোমাকেও চলে আসতে বলেছেন অনিতা। ছাদও বাড়ির কাজে আজ বেশ ব্যস্ত। এতিমখানা থেকে বাচ্চাদের নিয়ে আসতে বলেছেন অনিতা ছাদকে। এছাড়াও বাড়িতে আজ বেশ কাজের চাপ, বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছেন বাড়িতে। তমা ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অনিতা বাড়ির উঠোনে বিড়ি পেটে বসেছিলেন। তমা ঘুমটা ঠিক করতে করতে অনিতার সামনে গিয়ে অনিতাকে সালাম দিল। অনিতা তমার সালামের জবাব দিয়ে তমাকে পাশে বসতে বলল এবং তমাকে প্রশ্ন করলেন, কার সাথে এসেছো? তমা ধীর কণ্ঠে উত্তর দিল, ভাইয়ার সঙ্গে। অনিতা তমাকে আবারও বললেন, এসো, এবার আমার পাশে চুপটি করে বসো। তমা অনিতার পাশে বসতে অনিতা তমাকে ভালো মন্দের ব্যাপারে বলতে শুরু করলো। তমা অনিতার পাশে বসে অনিতার কথা শুনে যাচ্ছে আর একটু পর পর মাথা নাড়াচ্ছে। যতই হোক অনিতা তমার গুরুজন, হবু শাশুড়ি বলে কথা। বাড়ির কাজে নিয়োজিত একজন হঠাৎ করে এসে বললেন, আম্মা, আপনারা দাদিজান ডাকে। অনিতা শাশুড়ির কথা শুনেই উঠে দাঁড়ালেন। দৌড়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেলেন। তমা উঠোনের এক পাশে একা বসে রইল। আশেপাশে টুকটাক মানুষজন আছে, তবে এদের কাউকেই তমা চেনে না, তাই আর আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন বোধ মনে করেনি। তমার কথা ছাদ জানে না। ছাদ রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে বাড়ির উঠানে গা এলিয়ে দিয়ে বসলো। হঠাৎ খেয়াল করলো তমা সেখানে। ছাদ চায়ের কাপ নিয়ে উঠে দাঁড়ালো।
রস্তু পায়ে এগিয়ে গেল তোমার দিকে। তোমার ছাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ঘুমটা ঠিক করে আটসাট হয়ে বসলো। ছাদ চায়ে চুমুক দিতে দিতে তোমার পাশে এসে বসলো। ছাদকে নিজের পাশে বসতে দেখেই বুড়ো কুচকে তাকালো তোমার। ছাদ ঠাট্টার ছলে তোমাকে বলল। তোমাকে আবার কে দাওয়াত দিল? তোমার কিছু বলার আগেই ছাদ আবার তোমাকে উদ্দেশ্য করে বলল। ও, আমার তো মনেই নেই। তোমার আবার কোনো দাওয়াত ফাওয়াত লাগে না, তুমি হচ্ছ বিনা দাওয়াতি মেহমান। তোমার রেগে গিয়ে ছাদের দিকে তাকালো। ছাদ তোমাকে কটাক্ষ স্বরে বলল। এভাবে তাকাচ্ছ কেন? আমি ভয় পেয়েছি সত্যি। দেখো, ভয়ে আমার কিডনির হাড্ডি ভেঙে গেছে। তোমার সহ্য করতে না পেরে এবার ছাদকে বলেই ফেলল। আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যখনই দেখি শুধু আমার পিছনে পড়ে থাকেন। আমি জানি আমি সুন্দরী, তা বলে এত পিছনে ঘুরতে হবে? ছাদ চায়ের কাপটা পাশে রেখে তোমার দিকে এগিয়ে গিয়ে বলল। আহারে পারম সুন্দরী, সুন্দরান্নের বাই বাই ফরে একখান বালতি হাতি দি। তোমাকে পুরো জঙ্গলি বিড়ালের মতো লাগছে, মনে হচ্ছে এখনই এগিয়ে এসে কামড় দেবে। তোমার রেগে গিয়ে এবার ছাদের হাতে বড় করে দুটো আঁচড় দিল। ছাদ ব্যথায় আর্তনাদ করে উঠল। ছাদের চিৎকার শুনে তোমার শান্তির নিঃশ্বাস ফেলল। ছাদ তোমাকে রাগান্বিত দৃষ্টিতে বলল। তুমি আসলে একটা জঙ্গলি বিড়াল। দেখো, আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, বেয়াদব মেয়ে। তোমার চেঁচিয়ে উঠে ছাদকে বলল। তাহলে আপনি কি? আপনি তো কুকুর। কালকে আমার আঙুলে ওভাবে কামড় বসালেন কেন? ছাদ উত্তেজিত হয়ে তোমাকে বলল। তো কি করব? চুমু দেবো তোমায়? তুমি বেয়াদবি করবে আর আমি শাসন করলেই দোষ? তোমার ছাদের কথা শুনে যে ভাব বের করে ছাদ ভেংসি কাটলো। ছাদ তোমার হাত দুটো জাপটে ধরে বলল। কালকে কুকুর বললে কেন আমাকে? তোমার কি আমাকে কুকুর মনে হয়? তোমার ছাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল। তো কি করব? কুকুরকে তো আর বিড়াল বলা যায় না। ছাদ তোমার দিকে তাকিয়ে বলল। বিড়াল তো তুমি, একটা জঙ্গলি বিড়াল, শুধু মানুষকে খামচি দিয়ে বেড়াও, খামচি রানী। তোমার উঠোন থেকে উঠে দাঁড়িয়ে ছাদকে উদ্দেশ্য করে বলল। এই শোধ আমি তুলবো, বজ্জার ছেলে। ছাদ পেছন থেকে উচ্চস্বরে হাসতে শুরু করলো। তোমা একবার রাগি চোখে পেছনে ফিরে তাকালো। তাকে শুধু ছাদের হাস্যোজ্জ্বল মুখ দেখলো। এরপর আবার সোজা বরাবর হাঁটতে শুরু করলো। ছাদ তোমার রাগ দেখে আবারও হেসে ফেললো। বাড়ির সবার সাথেই হাতে হাতে কাজ করছে তোমার আচরণ দেখে আঙ্গুর বলা তো বলেই ফেললেন। কি লক্ষ্মী মেয়ে দেখছো, কিভাবে সবাইকে আপন করে নিল। অনিতা অবশ্য শাশুড়ির কথায় চুপ করেছিলেন। তোমা আসলে অতিরিক্ত লক্ষ্যে একটা মেয়ে। ছাদের বিয়ে নিয়ে অনিতার শাশুড়ির প্রতি চাপা রাগ একটা রাগ কাজ করলেও এই রাগের প্রভাব তোমার ওপরে অনিতা পড়তে দেয়নি। যে কিছু জানে না বোঝে না তার উপর রাগ ছেড়ে কোনো লাভ নেই। ছোট মানুষ, এখন কিছু বললেও কোনো লাভ নেই, কিছুই বুঝবে না। তোমার সবার হাতে হাতে কাজ করার সময় খেয়াল করলো অনেকটা সময় ধরে ছাদ তার পিছু পিছু ঘুরছে। তোমার সবার থেকে একটু দূরে গিয়ে ছাদকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বলল। যাদের কোনো কাজ নেই তারাই মানুষের পিছনে ঘোরাঘুরি করে। আমি কিন্তু ভালো, আমি আজকে অনেক কাজ করেছি। ছাদ তোমার দিকে তেড়ে গিয়ে তোমাকে বলল। আমি সকাল থেকে গাধার মতো খাটাখাটনি করছি, তোমার থেকেও বহুগুণ বেশি কাজ করেছি আমি। এখন এটুকু করে অহংকারে মাটিতে পা পড়ছে না তোমার। তোমার ছাদের কথায় ভ্রুক্ষেপ না করে বলল। গাধা তো গাধার মতোই খাটবে। ছাদ তোমার কথা শুনে বেশ রেগে গেল। তোমার একেবারে সামনে গিয়ে বলল। তুমি আমাকে গাধা বললে? তোমার বেশ ঢঙ্গিস্বরে বলল। তো আমি কি গাধাকে ঘোড়া বলে ডাকবো? ছাদ এবার তোমার প্রতি বেশ রেগে গেল। তোমার মাথার ঘোমটাটা ঠিক করতে করতে ছাদকে বলল। আর কি যেন বললেন একটু আগে? আমার মাটিতে পা পড়ছে না তো আমি কি হাওয়ায় ভেসে বেড়াচ্ছি? হাত পা ছাড়াই ঘুরে বেড়াচ্ছি? ছাদ রাগ সহ্য করতে না পেরে তোমাকে বলল। বাচ্চা মানুষ ভেবে কিছু বলছি না তোমাকে, না হলে দেখতে কি করতাম। তোমার আঙুল উঁচু করে ছাদের দিকে এগিয়ে গেল। রেগে গিয়ে বলল। কি করবেন আপনি? দেখি কি করবেন। ছাদ টুপ করে তোমার আঙ্গুলে আর একবারের মতো কামড় দিল। তোমার দিকে আরো এক হাত এগিয়ে দিয়ে বলল। এভাবে কামড় দেব? তোমার ছাদের কথায় কোনো নজর না দিয়ে বলল। ভালোই হলো, আমার আর হাত ধুতে হলো না। একটু আগে নাকের ময়লা পরিষ্কার করেছিলাম এই আঙুল দিয়ে। তোমা এটুকু বলে আঙুলটা নিজের নাকের ভেতরে গুঁজে দিল। ছাদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ওয়াক করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে শুধু শুনতে পেল তোমার হাসির শব্দ। গ্রামে বেড়াতে আসলে একটা জিনিস সবচেয়ে বিরক্ত লাগে ছাদের, সন্ধ্যা হয়ে গেলেই সব একেবারে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে আবার আজকে কারেন্ট চলে গেছে। গরমে অতিষ্ঠ ছাদ।
একে তো গরম, এর মধ্যে সব অন্ধকার। বিরক্ত হয়ে ফোনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল ছাদ। আর ভালো লাগে না। কবে যে বিয়েটা শেষ হবে, তাহলে অন্তত নিজের বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম ঘুমানো যাবে। ছাদ ফোনের ফ্ল্যাশ লাইট অন করে হাঁটতে শুরু করলো। কেমন একটা ঝিঝি আওয়াজ চারপাশে, হয়তো ঝিঝি পোকারায় আওয়াজ হবে। ছাদে নীরব অভিনয় পথ চলতে শুরু করলো। মাঝে রাস্তায় বেশ কয়েকজনকে টর্চ লাইট নিয়ে ঘোরাফেরা করতে দেখেছে। অনেকেই রাতে ছিপ দিয়ে মাছ ধরে। রাতে মাছ ওঠেও ভালো। ছাদ অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছে। একেবারে অজানা বলাও যায় না, তো আমাদের বাড়ির দিকেই। এ পাশেরই কোনো একটা বাড়ি হবে হয়তো। অন্ধকার হওয়ায় খুব একটা চেনা যাচ্ছে না। দিনের আলোয় সবকিছু স্পষ্ট দেখা গেলেও রাতের বেলা খুব কষ্ট। অন্ধকারে সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। চেনা জিনিসও প্রচন্ড অচেনা লাগে। কারেন্ট চলে যাওয়াতে বাড়িতে গরম লাগলেও বাইরে বেশ ঠান্ডা। ছাদ ফোনের ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করলো। ছাদ হঠাৎ একটা বাড়ির দিকে আলো নিক্ষেপ করলো। হঠাৎ সেখান থেকে একটা মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল ছাদ। মহিলার কণ্ঠটি চেঁচিয়ে ওঠে ছাদকে বলছে, লাইট মারে ক্যাডারে, মহিলা মাইন্সে খাড়াই রইছে, তাও কোনো সরম লজ্জা নাই গা। আরও লাইট মাইরা তাকায় তাকায় দেহে, বেশরম জানি কোনহানকার। ছাদ বিপদের সংকেত বুঝতে পেরে দ্রুত সে স্থান প্রস্থান করলো। এগোতে এগোতে বেশ সামনে চলে এলো। আর একটু এগোলেই দু রাস্তার মোড়। ছাদ হালকাভাবে কারো গলার স্বর শুনতে পেল। প্রথমবার আমলে না নিলেও দ্বিতীয়বার ব্যাপারটা খেয়াল করলো। আওয়াজের সূত্র ধরে কিছুটা এগিয়ে গেল। বড় উঠোনে একটা মেয়ে সহ কিছু বাচ্চা ছেলে মেয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে কি যেন পড়ছে। পাশে রাখা বেশ কয়েকটা মোমবাতি বাতাসে বারবার নিভু নিভু করছে আলো। ছাদ একটু সময় নিয়ে চারপাশটা তাকিয়ে দেখলো। ও হ্যাঁ, মনে পড়েছে, এটাই তো আমাদের বাড়ি। আচ্ছা, সামনে থাকা মেয়েটা কি তমা? ছাদ কি তমাকে ডেকে কথা বলবে? ছাদ এবার এক প্রকার বিড়ম্বনায় পড়ে গেল। একটু একটু অস্বস্তি অনুভব হচ্ছে। এটা যদি তমা না হয়, তাহলে তো মানুষ অন্য কিছু ভাববে। ছাদ হঠাৎ গলা খাকারি দিল। ছাদের সামনে থাকা মেয়েটা চমকে উঠে ছাদের দিকে তাকালো। ছাদ হালকা শব্দ করে বলল, তমা। তমা ছাদের গলা শুনে বুঝতে পারলো এটা আসলে ছাদ। তমা তার সাথে থাকা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলল, এই তোরা পড়তে থাক, আমি একটু আসছি। তমা এটুকু বলে উঠোন মারিয়ে ছাদের সামনে এসে দাঁড়ালো। বুড়ো কিছুটা কুচকে ছাদকে বলল, এত রাতের বেলা এইদিকে কি? নিজের বাড়িতে এতই ভাতের অভাব বুঝি? মানুষের বাড়িতে রাত বিরেতে এত ঘোরাঘুরি কিসের? হুম। ছাদ বড় একটা হাই তুলে তমাকে বলল, এই গরমে পচে মরার চেয়ে মানুষের বাড়ির সামনে ঘোরাঘুরি করে হাওয়া বাতাস খাওয়া কি ভালো না? তমা ছাদের কথা শুনে মুখ বাঁকালো। নিজের মুখের একপাশে হাত রেখে বলল, বাড়ি যান তো আপনি? আমাদের বাড়ি চিনলেন কিভাবে? মাত্র তো একদিন এসেছিলেন। ছাদ বুড়ো কুচকে বলল, তোমার মতো ফাটা বাঁশ বাড়িতে থাকতে আমার পথ চেনার দরকার কি? যে গলা তোমার, এলাকায় মাইকের কোনো দরকার পড়বে না। তোমার মতো ফাটা বাঁশ একটা থাকলেই হবে। তমা ছাদের কথা শুনে বেশ ক্ষেপে গেল। ছাদ অবশ্য তমাকে রাগানোর জন্যই কথাটা বলেছে। ছাদ ঠোঁট টিপে হাসতে শুরু করলো। তমাকে রাগাতে খেপাতে ছাদের বেশ লাগে। তমা ছাদের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, তাই বলে চারটার বাড়িতে ঢুকে পড়বেন? বেহায়া জানি কোথাকার। তমার কথা শুনে ছাদও বেশ রেগে গেল। ছাদ রাগের প্রকাশ না ঘটিয়েই বলল, আমাকে এত কিছু বললে তো তুমি কি কাকের মতো সারাদিন কা কা করে আমাকে বললে বেহায়া? সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু টই টই, পড়াশোনার তো বালাই নেই। ছাদের মুখে পড়াশোনার কথা শুনতে পেয়ে তমা বেশ রেগে গেল। আঙুল উঁচু করে ছাদের দিকে আবার তেড়ে এসে বলল, এই আপনি দেখেছেন আমি পড়াশোনা করি না? এই দেখুন, এখনো তো আমি পড়ছিলাম। আপনিই তো এসে আমার কাজে বাগড়া দিলেন, এখন আবার আমাকে এত কথা শোনাচ্ছেন। ছাদ তমার কথা শুনে খিলখিল করে হেসে ফেলল। তমার ছাদের হাসির আওয়াজ শুনতে পেয়ে আরো এক দফা রেগে গেল। ছাদ হাসি থামিয়ে তমাকে বলল, তুমি তো অনেক পড়াশোনা করো তাই না? তমা ভুরু নাচিয়ে বলল, অবশ্যই, আমি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। প্রতি বছর পরীক্ষায় ফলাফল শেষে পুরস্কার পাই। ছাদ তমার কথা শুনে ঠোঁট টিপে হাসলো। হাসি রেখা মুখ থেকে সরিয়ে বলল, তাই নাকি? তা আমি তো শুনলাম ক্লাস 9-এ নাকি তুমি আরও একবার পড়েছো। ফেল করলেও বুঝি তোমাদের স্কুলে পুরস্কৃত করে? এত ভালো স্কুল তোমাদের। তমা ছাদের কথা শুনে ব্যাপারচেকা খেয়ে গেল।
আর আমতা আমতা করে ইনিয়ে বিনিয়ে ছাদকে বলল, ওসব গুজব, গুজবে কান দিতে নেই। আমার ভালো দেখতে পারে না তো, তাই ওসব গুজব রটিয়ে বেড়াচ্ছে। ওসবে কান দেবেন না, সব আমার বিরুদ্ধে করা চক্রান্ত। ছাদ নিজের চুলে হাত বুলিয়ে বলল, ও তাই নাকি? তোমার ভাই তো আজ নিজে আমাকে বলল তুমি নাকি পরীক্ষায় ফেল করে এই নিয়ে 2বার 9-এ পড়ছো। তোমার ভাইও বুঝি তোমার বিরুদ্ধে গুজব রটাচ্ছে? তোমার আর এক দফা চমকে উঠলো, রেগে গিয়ে ছাদকে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, ভালো হচ্ছে না কিন্তু। ছাদ তোমার কথায় কান্না দিয়ে বলল, বেশ করেছি, আরও করব, দেখি তুমি করতে পারো। তোমার ছাদের দিকে এগিয়ে গিয়ে বলল। দেখবেন কি করতে পারি। ছাদ তোমার কথায় কর্ণপাত না করে বলল, দেখি তুমি কি এমন করো। তোমার এক মুহূর্ত অপেক্ষা না করে জোরে চেঁচিয়ে উঠলো, চিৎকার করে বলল, ভাইয়া গো, বাড়িতে চোর ঢুকেছে, আমাকে বাঁচাও ভাইয়া। ও ভাইয়া, কোথায় তুমি? আমাকে বাঁচাও গো। ছাদ তোমার কথা শুনে ক্যাবলা কান্তের মতো তোমার দিকে তাকিয়ে রইল। তোমার ভাই শফিকুল ঘর থেকে বড় লাঠি নিয়ে বের হলেন। মোমবাতি হাতে তোমার সাঙ্গপাঙ্গরা ছুটে এলো। তোমার ভাই শফিকুল ছাদকে চোর ভেবে ছাদের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করলো। আঘাত পেয়ে ছাদ মাথা ধরে মাটিতে বসে পড়লো। চিৎকার করে ছাদ বলল, আমাকে বাঁচাও গো, আমি ডাকাতের পাল্লায় পড়েছি গো। তমা ও শফিকুল দুজনেই ছাদের কথা শুনে চমকে উঠলো। চোর নিজেই কিনা বলে সে ডাকাতের পাল্লায় পড়েছে। হায় কপাল, শেষমেশ চোর কিনা পড়লো ডাকাতের কবলে। তীব্র ক্লান্তি আর মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠলো ছাদ। মাথার একটা পাশ ফুলে আলু হয়ে গিয়েছে। ছাদ উঠে বসতেই ছাদের ঘরে অবস্থানকৃত কয়েকজনের হাসির আওয়াজ শুনতে পেল ছাদ। ছাদ মাথা চেপে ধরে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে বসলো। ছাদকে উঠে বসতে দেখে নাদিয়া ছুটে এসে ছাদের সামনে বসলো। নাদিয়া ছাদের চাচাতো বোন, ছাদের ছোট চাচার মেয়ে নাদিয়া। নাদিয়া ছাদের থেকে 4 বছরের ছোট। ছাদের পাশে বসে নাদিয়া জোরে জোরে হাসতে হাসতে ছাদকে বলল, তুমি নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছো ভাইয়া? দেখো, মেয়েরা তোমার মাথায় ফাটিয়ে দিয়েছে। নাদিয়া এটুকু বলেই মুখে হাত চেপে ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ছাদ এক প্রকার বিপাকে পড়ে গেল। কি একটা অবস্থা! বাড়িতে জানাজানি হলে আর রক্ষা নেই। কি করবে ভেবে পেল না ছাদ। এদিকে নাদিয়ার হাসির মাত্রা বেড়েই চলেছে। ছাদ জোরে সোরে নাদিয়াকে একটা ধমক দিল। নাদিয়া ছাদের ধমক খেয়ে ক্ষণিকের জন্য শান্ত হলো, কিন্তু আবারও বকবক শুরু করলো। ছাদ বিরক্তি মাখা মুখ নিয়ে আশেপাশে ফিরে তাকালো। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কেউ মাথায় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আঙ্গুরবালা খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদের কাছে এসে বসলেন। ছাদ পেছনে ঘুরে একবার আঙ্গুরবালার মুখের দিকে তাকালো। আঙ্গুরবালা ছাদকে নিজের দিকে তাকাতে দেখে হেসে ফেললেন। ছাদ ক্যাবলা কান্তের মতো আঙ্গুরবালার দিকে তাকালো। আঙ্গুরবালা নিজের মতো হেসেই চলেছেন। এমন সময় ছাদের সঙ্গে কথা বলতে অনিতা ছাদের ঘরে প্রবেশ করলো। অনিতা ছাদের ঘরে ঢোকা মাত্রই আঙ্গুরবালা অনিতাকে উদ্দেশ্য করে বললেন, ছেলেরে তোমরা বিয়া করাইতে চাও না, বিয়ার কথা শুই না তোমাগো এত আপত্তি। তোমার পোলা তো রাইতের অন্ধকারেও বউর লগে দেখা করবার যায়, তোমরা তাও কইবা তোমাগো পোলা বিয়া করবার চায় না। আসলে কও তোমরা বিয়া দিবার চাও না, নয় এমন বিয়া পাগল পোলা কইব আমি বিয়া করবো না। বউর লেগে কত আদর, কত সোহাগ, বউর লগে দেখা করতে গিয়া চোর হবাত লইয়া মাথা হারাইয়া আইছে, তাও কইবা তোমার পোলা বিয়া করবার চায় না। অনিতা আঙ্গুরবালার কথা শুনে ছাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। ছাদ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আঙ্গুরবালা মুখ টিপে মুচকে হাসতে অনিতাকে বললেন, হুনো বউ, পোলাডারে আর কিছু কইও না, বাইরের মাইসের লগে তো আর দেখা করতে যায় নাই, নিজের বউয়ের লগেই দেখা করতে গেছে, আর পোলাডারে বৈক্য না। আঙ্গুরবালা এটুকু বলেই সেখান থেকে প্রস্থান করলেন। আঙ্গুরবালা সেখান থেকে চলে যেতেই অনিতা ছাদের সামনে বরাবর গিয়ে বসলো। ছাদকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে বাইরে গিয়েছিলে কেন, তা আবার ওদেরই বাড়িতে? এত সাহস কোথায় পেলে? তোমাকে নিয়ে কত হাসাহাসি হচ্ছে জানো তুমি? কি বলবে লোকে? বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পরে আমাকে আর চিনবে না বোঝা যাচ্ছে। এত কষ্ট করে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, এখন এই দিনও দেখতে হচ্ছে। ছাদ আমতা আমতা করে বলল, আম্মু তুমি তো জানো ওদের বাড়ি ওই রাস্তার মোড়ের ওদিকে। কালকে রাতে তো কারেন্ট ছিল না,
আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলাম। মোড়ের ওদিকে হাঁটাহাঁটির সময় কে যেন চোর বলে চিৎকার করলো, আর কে যেন আমাকে এসে মারলো। আমি জানতাম না এত কিছু, জানলে তো কখনোই যেতাম না। চাঁদ সত্য মিথ্যা মিলিয়ে যেটুকু পারল বলল। সত্য কথা বলে কেউ কথা শোনাতে ছাড়তো না। অনিতা কারো নিঃশ্বাস ফেলে ছাদের ঘর থেকে প্রস্থান করলো। এদিকে ছাদ জ্বলছে তীব্র প্রতিশোধের আগুনে। যেভাবে হোক আজ তোমাকে সাহায্য করতেই হবে। মেয়েটা অনেক ফাজিল, কাল শুধু শুধুই এতগুলো মার খাওয়ালো। ছাদ বহুক্ষণ ভেবে ভেবে ফোন দিয়ে আটলো। বিকেলে তমা আর তার সাঙ্গপাঙ্গরা বাইরে টই টই করতে বের হয়। তখনই বেশ ভালো মতো তোমাকে ধরবে, একেবারে ছাই দিয়ে ধরবে, যেন পালাতে না পারে। প্ল্যান অনুসারে ছাদ বিকেল বেলা বাড়ি থেকে বের হলো। শরীর খুব খারাপ ছাদের, কিন্তু তবুও ছাদ আজকে বাড়ি থেকে বের হয়েছে, কারণ তোমার আজকে শাস্তি প্রাপ্য। শুধু শুধু এতগুলো মার কেন খাওয়ালো ছাদকে? ছোট একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা কি ঠিক? ছাদ হাঁটাহাঁটি করছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আসলে গোপনে গোপনে ছাদ তোমাকে খুঁজছে। তোমা এই সময়টাই সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরতে বের হয়। ছাদ অনেকটা সময় অপেক্ষা করলো। কিছুক্ষণ পর দেখলো তোমা সহ তার সাঙ্গপাঙ্গরা এদিকেই হাঁটতে হাঁটতে আসছে। তোমা হাতে জুতো জোড়া নিয়ে খালি পায়ে হাঁটছে। ছাদ তোমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। ছাদ তোমাকে দেখে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে দাঁড়াও। তোমা তবুও দাঁড়ালো না, নিজের মতো পথ চলতে শুরু করলো। ছাদ তোমার দিকে দৌড়ে গিয়ে তোমাকে বলল, এই মেয়ে, তোমাকে বলছি না দাঁড়াতে? এতবার ডাকলাম তবুও সাড়া দিলে না কেন? তোমা বুড়ো কুচকে বলল, কেন? আমার সঙ্গে এত কিসের দরকার? এত দরদ উঠলো হঠাৎ আমার জন্য? ছাদ তোমার কোনো প্রশ্নের উত্তর দিল না, নিজেই তোমাকে প্রশ্ন করলো। কাল আমার সঙ্গে এমন করলে কেন? তোমার হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, কি করেছি আবার? ছাদ নিজের কোমরে হাত দিয়ে বলল, কি করেছো মানে? কালকে রাতে আমাকে এত বড় অপবাদ কেন দিলে? আমি কি চোর? এই, আমি তোমার বাড়িতে চুরি করতে গিয়েছিলাম নাকি? তোমার ছাদের দিকে এক হাত এগিয়ে দিয়ে বলল, চোরকে চোর বলবো না তো কি বলবো? ফাটা ফুচকা? ছাদ অবাক হয়ে তোমাকে বলল। ফাটা ফুচকা কি জিনিস? তোমা হেসে বলল, আয়নায় নিজেকে গিয়ে দেখুন, তারপর বলবেন ফাটা ফুচকা কি সুন্দর। মাথা ফাটিয়ে পুরো ফাটা ফুচকায় সেজে এখন বলছে ফাটা ফুচকা কি? হ্যাঁ, নাটকের শেষ নেই। ছাদ এত তীব্র অপমান মেনে নিতে পারলো না, তোমার দিকে এগিয়ে গিয়ে বলল, বেশিবার বেরো না, খারাপ হবে কিন্তু। তোমার ছাদকে কিছু বলার আগেই তোমার সমবয়সী একটা মেয়ে তোমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটার নাম কি রে তোমা? ছাদ শার্টের কলার ঠিক করে বলল। আমার নাম সাদ। মেয়েটা হঠাৎ জোরে হেসে ফেলল, অবাক হয়ে বলল, পাদ? পাদ আবার কারো নাম হয় নাকি? মেয়েটার কথা শুনে তমাও হেসে ফেলল। ছাদ চিৎকার করে বলল, আমার নাম সাদ। মেয়েটি ছাদকে ব্যঙ্গ করে বলল। সাদের নাম পাদ? ছাদ এবার জেদ করে অন্যদিকে হাঁটা শুরু করলো। এই গ্রামের ছেলে মেয়েগুলো বহুত বজ্জাত, এদের সাথে কথা বলা মানেই সময় নষ্ট। ছাদ নিজের মতো এগিয়ে যেতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে স্লোগানের মতো কিছু একটা শুনতে পেয়ে ফিরে তাকালো। দেখলো তমা সহ তার সাঙ্গপাঙ্গরা ছাদের দিকে আঙ্গুল দিয়ে সমস্বরে জোরে জোরে বলছে, সাদ দেয় খালি পাদ, সাদের নাম পাদ, সাদ দেয় খালি পাদ। ছাদ সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়লো। কি একটা অবস্থা! রাস্তার মানুষ সব ছাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। ছাদ বিপদ বুঝতে পেরে জোরে সোরে দৌড় দিয়ে পালালো। পেছন থেকে হালকাভাবে আবারও শুনতে পেল, সাদ দেয় খালি পাদ। পরন্ত বিকেল। শফিকুল ছাদের জন্য নিজের মায়ের হাতে বানানো পিঠাপুলি নিয়ে এসেছে। নিজের হবু জামাইকে খাওয়ানোর উদ্দেশ্যে পিঠাগুলো বানিয়ে শফিকুলের কাছে পাঠিয়ে দিয়েছেন। শফিকুল ছাদের বাড়িতে ঢুকতেই সবাই আদর আপ্যায়ন শুরু করলো। শফিকুল গত দিনের ঘটনার জন্য বেশ দুঃখ করলো। না জেনে না শুনে কি ভয়াবহ মারটানা ছাদকে মেরেছেন। ছাদের মনে মনে তমার প্রতি আগ থেকে বেশ রাগ ক্ষোভ ছিল। শফিকুলকে একা পেয়ে গড়গড় করে ছাদ গত কয়েকদিনের ঘটনা শফিকুলকে বলে ফেলল। ছাদকে ফাটা ফুচকা ডাকা, ছাদের নাম নিয়ে ব্যঙ্গ করা, চোর উপাধি প্রমাণ করে মার খাওয়ানো, সবটা উগলে নিজের ভেতর থেকে বার করে দিল ছাদ। শফিকুল পর্যায়ক্রমে একের পর এক ঘটনা শুনে প্রচণ্ড রেগে গেলেন। ছাদকে আশ্বাস দিলেন তোমাকে এর জন্য শাস্তি দিবেন। তোমার শাস্তি পাওয়ার কথা শুনে ছাদ আনন্দে আটখানা হয়ে উঠল। এবার তোমা বুঝতে পারবে তোমা কত বড় ভুল করেছে। এদিকে শফিকুল রাগে পুরো ঝলসে যাচ্ছে। আজ তোমাকে সামনে পেলে আচ্ছা করে মার দেবে। দুদিন পরে যা সংসার করতে হবে তার সঙ্গে এইসব কেমন ধরনের আচরণ?
শফিকুল ছাদের বাড়ি থেকে যাওয়ার পথে গাছ থেকে মোটা ডাল ছিঁড়ে নিল। এই ডাল আজকে তমার পিঠেই ভাঙবে। শফিকুল বাড়ি গিয়ে দেখলো তমা উঠোনে বসে চুল পাথর দিয়ে খেলছে। শফিকুল বাড়িতে ঢুকেই তমার পিঠে লাঠি দিয়ে দিল এক ঘা। তমা আতকে উঠে শফিকুলের দিকে তাকালো। শফিকুল লাঠি দিয়ে তমাকে এলোপাতাড়ি মার মারলো। তমা ব্যথায় কাঁদতে কাঁদতে মেঝেতে হাত পা চিটিয়ে বসে পড়লো। তমার মা জুলেখা শফিকুলকে অনেকবার থামানোর চেষ্টা করলো। শেষে তমার কান্নাকাটি দেখে শফিকুল লাঠি ফেলে দিয়ে ঘরে চলে গেল। শফিকুল যেই না ঘরে ঢুকলো সেই মাত্র তমা দৌড় দিয়ে এক ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল। জুলেখা পেছন থেকে বহুক্ষণ ডাকাডাকি করলো। তমা সাড়া না দিয়েই বের হয়ে গেল। কোথায় গেছে, কি কারণে তমা বের হয়েছে এটা কেউ জানে না। জুলেখা অনেকক্ষণ বাড়ির আশপাশে তমাকে খোঁজাখুঁজি করলো, কিন্তু তমা নিরুদ্দেশ। কোথাও তমাকে খুঁজে পেলেন না। সন্ধ্যাবেলা, এখনই হয়তো আজান দিয়ে দেবে। চাঁদ হেলতে দুলতে রাস্তা দিয়ে বাড়ির পথের দিকে রওনা হচ্ছে। রাজেল কাকার দোকানের চাটা বেশ মজার, খেলেই মাথা ব্যথা ঘাড় ব্যথা সব গায়েব। চাঁদ আনমনেই হেঁটে চলেছে। পুকুর পাড়ের ওই অংশটায় একটা মেয়েকে দেখা যাচ্ছে। ঘোমটা দেওয়া মাথায় বসে থাকার ধরন দেখে মনে হচ্ছে তমা, কিন্তু তমা সন্ধ্যাবেলায় একা একা পুকুর ঘাটে কি করবে? চাঁদ এক পা করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। চাঁদের মন বারবার বলছে সিঁড়িতে বসে থাকা মেয়েটাই তমা, কিন্তু তমা এখানে কেন? তমা তো শাস্তি পাওয়ার কথা ছিল। তমা কি তাহলে তার উপযুক্ত শাস্তি পায়নি? তাহলে শুধু শুধু শফিকুল ভাই চাঁদকে মিথ্যা কথা কেন বলল? চাঁদ নির্জীব ভাবে মেয়েটার পাশে বসলো। উকি দিয়ে মেয়েটার মুখ দেখলো। হ্যাঁ, এটা তো তমাই। চাঁদ গলা খাকারি দিয়ে একটা শব্দ করলো। তমা একটু নড়ে চড়ে বসলো। চাঁদ তমার কানের সামনে ভিস ভিস করে বলল, কি হয়েছে? তমা চোখ মুছতে মুছতে উত্তর দিল, কিছু না। চাঁদ পুকুরের পানিতে পায়ের কিছুটা অংশ ডুবিয়ে রেখে বলল, তাহলে ফ্যাস ফ্যাস করে কাঁদছো কেন? তমা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া মেরেছে। চাঁদ ঠোঁট টিপে হেসে বলল, বেশ করেছে, যেমন কর্ম তার তেমন ফল। আরও করো আমার সাথে ফাজলামি। তমা চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। চাঁদ হাসতে হাসতে তমার দিকে আবার তাকালো। না, এবার তোমার জন্য আসলেই খারাপ লাগছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলাটা উচিত হয়নি। ঠান্ডা মাথা একটু বোঝালেই তো ঠিক হয়ে যেত। চাঁদ তোমার আরেকটু কাছে এসে বসলো, যাকে বলে একেবারে পাশাপাশি বসা। চাঁদ তোমার হাত ধরে বলল, আমি বুঝতে পারিনি তোমাকে মারবে, জানলে এসব বলতাম না। আমি তো ভেবেছি তোমাকে হালকা বকাঝকা করবে, তারপর শেষ। এর মধ্যে এত কাহিনী হয়ে যাবে এটা কে জানতো? তমা সময়ের অপেক্ষা করলো না, উঠে দাঁড়িয়ে হুট করে ছাদের হাত দুটো মুঠো করে চেপে ধরলো। ছাদের হাতে জোরে চাপ দিয়ে বলল, আমি জানতাম তুই আমার নামে ভাইয়ের কাছে বিচার দিয়েছিস। একেবারে নিশ্চিত হওয়ার জন্যই ঢং করলাম। দেখ এবার তোকে কি করি। ছাদ মুহূর্তেই ভেবাচাকা খেয়ে গেল। মানে কি এসবের? এই মেয়ে তো চালাকির অন্ত নেই। হঠাৎ বাড়ির নিচ থেকে একটা হাত ছাদের বা পা জোরে চেপে ধরলো। ছাদ হঠাৎ চিৎকার করে উঠলো। ছাদের পা ধরে বারবার পানির ভেতরে নিয়ে যেতে চাচ্ছে। ছাদ জোরে চিৎকার করে উঠলো। তোমার নিজের হাতে থাকা গামছা দিয়ে ছাদের মুখ হাত বেঁধে দিল। এতক্ষণ এই গামছা দিয়ে তোমার চোখের পানি নাকের পানি মুছেছে। এটা সামনে ছিল বলেই তোমার ছাদের মুখ বেঁধে দিল। ছাদ দুহাত দিয়ে বারবার তোমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু একদিকে পা ধরে টানাটানি আর একদিকে মুখের জবান বন্ধ। কিছুই করা কিংবা বলা যাচ্ছে না। তমা বড় একটা ডাল ছিঁড়ে আনলো গাছ থেকে, এনে ধাম করে ছাদের পিঠে একটা বাড়ি দিল। ছাদ বেচারা ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। তমা পুকুরের পাড়ের সামনে গিয়ে বলল, পাছাড় এবার। পানি থেকে 8-9 বছরের দুটো বাচ্চা উঠে এলো। এদেরকে সবসময় তোমার সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। বাচ্চা দুটোকে দেখে ছাদ আসল ঘটনা বুঝতে পারলো। তোমার ছাদের সামনে গিয়ে বসে পড়ল। আর কোনোদিন লাগতে আসবে আমার সঙ্গে? ছাদ উপায় না পেয়ে দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ বোঝায় না। তোমার ছাদের পিঠে জোরে আর একটা বাড়ি দিয়ে বলল, আর যদি কোনো দিনও আমার সঙ্গে ঝামেলা করেছিস তাহলে এই বলে দিলাম, মেরে পুকুর পাড়ে ফেলে দিব। তমা এবার ছাদের হাতের বাঁধন খুলে দিল। ছাদ বাঁধন থেকে মুক্তি পেতেই দৌড়ে ছুটে পালানোর চেষ্টা করলো। তমা হাসতে হাসতে পেছন থেকে ছাদ বরদকে বলল, আসতে যা ফাটা ফুচকা, উষ্টা খেয়ে পড়ে মরলে বলবি তমা মেরেছে। ছাদ অগ্নিদৃষ্টিতে তোমার দিকে তাকালো। তমা ছাদের দিকে তাকিয়েই বলল, যাচ্ছিস না কেন? তোকে কি আবারও ঘোড়ার গাড়িতে করে বাড়িতে দিয়ে আসতে হবে? ছাদের পা পুরো ভেজা। ছাদ মাটিতে পা রাখা মাত্রই পা পিছলে মাটিতে ছিটকে পড়লো। ছাদকে পড়ে যেতে দেখে তমা জোরে হেসে ফেললো। হাসতে হাসতে বলল, ফাটা ফুচকাই খায় উষ্টা, উষ্টায় নেই সেজ।
ফাটা ফুচকায় খাই ঠ্যাস। ছাদের পা ব্যথায় ফুলে গেছে। বাড়িতে আসার পর ছাদকে পায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ছাদ বলেছে ছাদ পড়ে গিয়েছে। পরদিন সকালে জুলেখা ছাদের সঙ্গে দেখা করতে এসেছে। ছাদকে বিস্তারিত জিজ্ঞাসা করলে তোমার মার খাবে ভেবে ছাদকে ব্যাপারটা চেপে গেল। জুলেখা ঝাপসা চোখে ছাদকে বলল, তোমার যখন 8 বছরের তখন তোমার বাবা মারা যায়। সারাদিন ঠিকই ছিল, রাতে হঠাৎ কি হলো জানি না, একসাথে ঘুমাতে গেলাম। আমি উঠলেও তোমার বাবা আর উঠল না। পরিবারের একমাত্রই ঢালই ছিল তোমার বাবা। যে এই পরিবারের বাবা থাকে না, সেই সংসারে চালানো যে কত কষ্ট সেটা পরিস্থিতির খাতিরে আমি বুঝেছিলাম। শফিক বড় হওয়া না অবধি বেশ পরিশ্রম করে তোমা আর শফিকের বড় করেছি। সংসারের অভাব অনাটন লেগেই ছিল, কখনো ওদের চাহিদা মেটাতে পারিনি। খুব অভাবে দিন কেটেছে। তোমা ছোটবেলা থেকেই দুষ্ট, মানুষের গাছের ফল চুরি করে খেত। যেখানে যেখানে যেত একটা অঘটন ঘটিয়ে বাড়ি ফিরত। ও আমার হাতে কত যে মার খেয়েছে তার হিসেব নেই। মারে কখনো এর দুষ্টুমি কমেনি, উল্টো বেড়েছে। ওকে যে এই কাজ করতে নিষেধ করতাম, ও সব সময় সেটাই বেশি। আজ এই বাড়ি থেকে বিচার আসতো, তো কাল ও বাড়ি থেকে আমি বা কি করব বলো? আমি মা, আমি যদি এই এত অত্যাচার করি ও যাবেটা কোথায়? ওকে মারা বন্ধ করে আদর করে বুঝিয়ে সুজিয়ে দিলাম। ও তখনও অনেক কিছুই বোঝে না, কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে না সেসব জানে না। ভুল জায়গায় ভুল কথা বলে সবার বিপদে পড়ে। মাঝে মধ্যে গ্রামের লোকজন ওর প্রতি বিরক্ত হয়ে ওকে পাগল বলতো। আমি কখনো ওর প্রতি বিরক্ত হতে পারিনি, কখনো ওর শখ আহ্লাদ মেটাতে পারিনি। আমি দিতে পারিনি বলেই তো ও নিজে চুরি করার সাহস করেছে। জুলেখা হঠাৎ ছাদের সামনে ফুপিয়ে কেঁদে ফেলল। একটু থেমে আবার বলল, তোমার দাদি মানুষটা খুব ভালো। সংসারের খরচ এক হাতে জোগাতে হিমশিম খেতাম। কখনো কারো কাছে ধার চাইলে কেউ দিত না। পাশে যদি ধার নিয়ে ফেরত না দেই, তোমার দাদি প্রায় আমাকে গোপনে সাহায্য করত। আমি আবার যখন সুযোগ পেতাম ধার পরিশোধ করে দিতাম। মাঝে মধ্যে ঘরে চাল থাকতো না, তোমার দাদি সাহায্য করতেন। চাল, তারপর তোমাদের ক্ষেতের শাক সবজি এইসব দিয়ে সাহায্য করতেন। আমার খুব উপকার হতো। জুলেখা এসব বলে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। ছাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার কোনো আচরণে কষ্ট লাগে তুমি মাফ করে দিও বাবা। ওর এত বুঝ জ্ঞান নেই, তুমি পারলে মাফ করে দিও। জুলেখা এসব বলে ক্রন্দনরত দৃষ্টিতে সেই স্থান ত্যাগ করলো। ছাদ চুপচাপ পা বিছিয়ে বসে রইল। সারাদিন ঘরে পা বিছিয়ে বসে থাকতে থাকতে ছাদ বিরক্ত। বিকেলে একটু বাড়ি থেকে বের না হলে সবকিছু কেন যেন ফিকে ফিকে লাগে। ছাদ খোঁড়াতে খোঁড়াতে বাড়ি থেকে বের হলো। রাচেল কাকা চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা নিয়ে বসলো, সাথে 3 কোনা বনরুটি, সাইডে সাদা ক্রিম মাখানো। বনরুটি চায়ে ভিজিয়ে স্বাদ মুখে দিল। দূর থেকে দেখতে পেল তোমার মতো কে যেন হেঁটে চলেছে। কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট হলো, ওটা আসলেই তমা। এক হাতে বড় বটির মতো কি যেন, আর এক হাতে অনেকগুলো ডাব। ছাদ বুঝতে পারলো তমা গাছ থেকে ডাব পেরেছে। ছাদ চা বনরুটি শেষ করে তমার দিকে এগিয়ে গেল। অবশ্য তমা বেশ খানিকটা দূরে এগিয়ে গিয়েছে। ছাদ পেছন থেকে চিৎকার করে ডাকলো, তমা। তমা চমকে পেছন ফিরে তাকালো। ছাদ ঘুরিয়ে ঘুরিয়ে তমার দিকে এগিয়ে গেল। ছাদ তমার কাছে যেতেই তমা বটি ছাদের দিকে এগিয়ে বলল, পা ভেঙে শান্তি হয়নি, আরেকবার ডাকাডাকি করলে পা বটি দিয়ে কেটে হাতে ধরিয়ে দিব। ছাদ বটির দিকে একবার তাকালো, ভয়ে ভয়ে ঢোক গিলল। তমাকে দিয়ে বিশ্বাস নেই তমা আসলে বটি দিয়ে ছাদের পা কেটে ফেলতে পারে। ছাদ তমার হাতে থাকা ডাবের দিকে আঙ্গুল দিয়ে বলল, কি এগুলো? তমা জোর করে হেসে বলল,
আমাদের গাছের মূলা। ছাদ অবাক হয়ে তমাকে বলল। এগুলো তো ডাব। তমা রেগে গিয়ে বলল। জানেন যখন জিজ্ঞেস করলেন কেন? ছাদ ঢোক গিলে বলল। এমনি। তমা ছাদকে রেখেই হাঁটা শুরু করলো। ছাদ দৌড়ে এগিয়ে গিয়ে বলল। যাচ্ছ কোথায়? তমা চোখ কুচকে জোর করে হেসে বলল। শ্বশুর বাড়িতে। ছাদ ঠোঁট টিপে হেসে বলল। তুমি কি ভুলো মানা তোমা? তোমার শ্বশুর বাড়ির রাস্তা এদিকে না, ওইদিকে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তমা রেগে ছাদের দিকে তাকালো। ছাদ অপ্রস্তুত ভঙ্গিতে বলল। এতগুলো ডাব নিয়ে যাচ্ছ, আমাকে একটা বড় সাধলেও না? তমা বটি এদিক ওদিক ঘুরিয়ে বলল। আপনি এত ছোঁচা কেন? হ্যাঁ, আপনাকে আমি ডাব দিব না, যান ভাবুন। ছাদ আঙ্গুল ভাঁজ করতে করতে তমাকে বলল। কি করলে ডাব দেবে? তমা ভেবে চিনতে উত্তর দিল। আমি যা চাইবো সেটাই দিতে হবে, তাহলে ডাব দিব। ছাদ প্রশ্নার্ত দৃষ্টিতে তমার দিকে তাকিয়ে বলল। কি চাও? যা চাইবে তাই দেব। তমা ডাবগুলো নিচে রেখে বলল। এই সামনের স্কুলটা চিনেন? সকালে স্কুল ছুটি হলে ফুচকাওয়ালা মামা বসে, আমাকে ফুচকা খাওয়াতে হবে। ছাদ মাথা নাড়িয়ে বলল। তা খাওয়াবো, এখন আমাকে ডাব কেটে খাওয়াতে হবে। তমা ছাদের দিকে তাকিয়ে বলল। সামনের গাছতলায় চলুন, ওখানে বসে ডাব কেটে খাওয়াবো। গাছতলায় গিয়ে ছাদ পা মেলে বসলো। এত হাঁটাহাঁটি করে এখন পা ব্যথা করছে। তমা বটি নিয়ে অতি দক্ষতার সহিত ডাব কেটে ছাদকে দিল। ছাদ ডাব হাতে নিতেই তমা বলল। সকালবেলায় স্কুলের সামনে আমার জন্য দাঁড়াবেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি গেলাম। তমা এতটুকু বলেই হাঁটা শুরু করলো। ছাদ ডাবের পানিতে চুমুক দিতে দিতে তমা চলে যাওয়া দেখলো। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নাস্তা শেষ করলো ছাদ। রেডি হয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। তমা মাথার ঘোমটা ঠিক করতে করতে ছাদের সামনে এসে দাঁড়ালো। ছাদ তমার দিকে দুপা এগিয়ে গেল। তমা ছাদের দিকে তাকিয়ে নিজের কোমরে হাত রেখে বলল। এবার যা শর্ত ছিল তা পূরণ করুন। ছাদ মাথা ঝাঁকালো। তমা গিয়ে ফুচকাওয়ালা মামাকে ফুচকা দিতে বলল। ফুচকাওয়ালা মামা তমাকে বলল। কয় প্লেট দিমু আপা? তমা হেসে ফুচকাওয়ালা মামাকে বলল। দিতে থাকুন ইচ্ছে মতো। তমা এক প্লেট ফুচকা হাতে নিতেই তোমার সঙ্গীরা সব হাজির। 10-12 জন সঙ্গী সাথীকে নিয়ে দেখে তমা ফুচকাওয়ালা মামার উদ্দেশ্যে বলল। যে যত প্লেট খেতে চাই নিন মামা। ছাদ মাটিতে পা ঘুরছিল। ভেবেছে এরা সব ছোট মানুষ, আর কতটুকুই বা খাবে। কিন্তু ছাদকে অবাক করে দিয়ে প্রত্যেকে 4-5 প্লেট ফুচকা খেয়েছে। ফুচকাওয়ালা মামাকে যখন বিল দেওয়ার প্রসঙ্গ উঠল তখন ছাদ মুখ কালো করে ফেললো। এই সপ্তাহে পকেট মানি সব শেষ। কে যে বলেছিল তোমার ফাঁদে পা দিতে? তোমার মেয়েটাও অতি চালাক। ছাদ মনে তোমার প্রতি চাপা রাগ রেখে বাড়ি ফিরে গেল। সময় কখন কেটে যায় তা বোঝা যায় না। পুরো একটা সপ্তাহ কেটে গেছে এভাবে। কালকে কাবিন পরিয়ে তোমাকে একেবারে ঘরে তুলে আনবে। শাড়ি গহনা সহ আরও বেশ কিছু ডালা আজ তোমাদের বাড়িতে পাঠানো হয়েছে। তোমারও অবশ্য অনেকগুলো ডালা পাঠিয়েছে। ছাদদের পুরো বাড়িতে লাইটিং করা। একটু পর গ্রামের মানুষজন উকিঝুঁকি মারছে। মহসিন খান অবশ্য অনিতাকে বলে দিয়েছেন, আজকে যারা বাড়িতে আসবে একটা মানুষও যেন খালি মুখে না যায়, ভরা পেটে খাইয়ে তারপর বিদায় দেবে। অনিতা অবশ্য মহসিন খানের সঙ্গে দ্বিমত করেননি। খুশি মনেই সবটা মেনে নিয়েছেন। ছাদের বিয়েতে সবচেয়ে আনন্দ করছে আঙ্গুরবালা। এতদিন বিছানা ছেড়ে উঠতে পারতেন না, এখন বলে কেউ বিছানায় দুদণ্ডের জন্য বসানো যাচ্ছে না। বাচ্চাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন। ছাদের বিয়ের উপলক্ষে মেহমানদের জন্য গামলা ভর্তি করে পিঠে বানিয়েছেন। তেলে পিঠা, নকশি পিঠা, সাজ পিঠা আরও কত রকমের পিঠা বানিয়ে খাবারের টেবিল ভরে ফেলেছেন। নাদিয়ার তো আনন্দ শেষ নেই। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। নাদিয়া ছোট আর একটা বোন আছে, নাম পুতুল। পুতুল অবশ্য এখনো বেশ ছোট, সবে মাত্র বসতে শিখেছে। ছাদের অবশ্য আর কোনো ভাই বোন না থাকায় নাদিয়া আর পুতুলকে বেশ আদর করে। যখন নাদিয়া আর পুতুলকে দেখে মন ভরে আদর করে। ছোট বাচ্চারা আসলে নিষ্পাপ, দেখলেই মন ভালো হয়ে যায়। সকালে ছাদকে কয়েকবার ডেকে ঘুম থেকে তোলা হলো। ছাদটা একটু বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত মুখ ধুয়ে আসতে বাইরে থেকে অনিতার ডাকাডাকি শুরু। ছাদ টলমলে পায়ে বাইরে আসলো। ছাদ বাইরে এসে দেখলো বাড়ির কাজের লোকেরা পটায় হলুদ বাটছে। অনিতা সাদা ট্রাউজার আর সাদা টি শার্ট ছাদকে এগিয়ে দিয়ে বলল, এটা তাড়াতাড়ি পরে এসো বাবা, তোমাকে সবাই হলুদ লাগানোর জন্য বসে আছে। ছাদ বিরক্তি মাখা চোখে চারিদিকে তাকিয়ে দেখলো এইসব গায়ে হলুদের অনুষ্ঠান হয় মেয়েদের, ছেলেদের জন্য যে এইসব নিয়ম অনুষ্ঠান মানতে হয় কে জানতো। ছাদ টি শার্ট ট্রাউজার পরে বাইরে এলো। সবাই হলুদের বাটি সাজিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো ছাদের ওপরে। গালে, মুখে, নাকে, কপালে, হাতে একেবারে হলুদ দিয়ে লেপটে দিল ছাদকে।
ছাদ নিজের শরীরে এত হলুদের ছোঁয়া দেখে বারবার ভুরু কুচকে তাকাচ্ছিল সবার দিকে, কিন্তু সবার কি আর সেই খেয়াল আছে? সবাই তো নিজের মতো ছাদকে হলুদ মাখাতে ব্যস্ত। হলুদের অনুষ্ঠান শেষ হতেই দুপুরের দিকে সবাই তোমাদের বাড়ির দিকে রওনা দিল। তোমাদের বাড়ির সামনে বড় করে প্যান্ডেল টানানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে গিয়েই সবাই খাওয়া দাওয়া ঝামেলা সারবে। ছোটখাটো একটা স্টেজের মধ্যে তোমার ছাদকে বসিয়ে রাখা হয়েছে। তোমার লাল বেনারসি শাড়ি পরিহিত, শাড়িটা অবশ্য ছাদের বাড়ি থেকে দেওয়া। তো আমার ঘেমে একাকার অবস্থা। ছাদ একটু পরপর তোমার দিকে তাকাচ্ছে। তোমার অবশ্য কোনো হেরফের নেই, তোমার সামনের দিকে দৃষ্টি নিয়ে সবাইকে দেখছে। ছাদ তোমার পাশে হাত রাখলো। তোমার প্রথমে একটু চুপচাপ থাকলো, পরে আগের অবস্থায় ফিরে গেল। টুকুস করে একটা চিমটি বসিয়ে দিল ছাদের হাতে। ছাদ নীরবে ব্যথা সহ্য করে নিল। এত মানুষের সামনে, তাদের সামনে তো আর ঝগড়াঝাটি করা যায় না। তবে বেশ কিছু সময় পর একটা মেয়েকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলো। সম্ভবত এইটা সেই মেয়েটাই যে ছাদকে পাত হিসেবে ভূষিত করেছিল। মেয়েটা তোমার কাছে আসতেই তোমার মেয়েটার কানের সামনে গিয়ে বলল, কতক্ষণ ধরে বসেই আছি, খাবার দিবে কখন? আমার খুব ক্ষুধা লেগেছে। চারপাশে কত সুন্দর পোলাওয়ের ঘ্রাণ, আর আমি মরি ক্ষুধার জ্বালাই। মেয়েটা তোমার কথাই ফিক করে হেসে ফেললো। হাসি চেপে রেখে তোমাকে বলল, দাঁড়া, আমি দেখতাছি। এইটুকু বইলেই আমি তোমার সামনে চলে গেলাম। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বিয়ের পর্ব শুরু হলো। চাঁদ সাধারণভাবে কবুল বলে বিয়েতে মত দিলেও তোমা কবুল বলার সময় ঝরঝর করে কেঁদে ফেললো। চাঁদ বেশ কয়েকবার ফিরে ফিরে তোমাকে দেখছিল। বিদায়ের সময় তোমার মা ভাইকে ধরে বেশ খানিকক্ষণ সময় কেঁদেছিল। শফিক বোনকে ধরে কেঁদেই ফেললো। এত আদরের বোন একে ছাড়া থাকবে কিভাবে? ছাদের বাড়ি গিয়ে তোমাকে ছাদের ঘরে বসিয়ে রাখা হলো। বাড়িতে একের পর এক মেহমান আসছে, আর সবাই প্রথমে ছাদের ঘরে ঢুকে তোমাকে দেখছে। ছাদ অবশ্য অন্য ঘরে নিজের মতো বিশ্রাম নিতে ব্যস্ত সে। সবকিছু ঠিকঠাক থাকলেও রাতে ঘুমোতে যাওয়ার সময় বিপত্তি বাঁধল। অনিতা ছাদকে আর তোমাকে একসঙ্গে থাকতে নিষেধ করে দিয়েছে। সারাদিন কথাবার্তা বলতে পারবে, কিন্তু রাতে কিছুতেই একসঙ্গে ঘুমাতে পারবে না। বাড়ি ভর্তি মেহমান, তাই অনেক ভেবে চিন্তে অনিতা আঙ্গুরবালার সঙ্গে তোমাকে ঘুমোতে বললেন। তোমা আঙ্গুরবালার ঘরে গিয়ে দেখলো আঙ্গুরবালা তোমার জন্য এক পাশে জায়গা রেখে অপর পাশে ঘুমিয়ে পড়েছে। তোমা গিয়ে চুপিসারে কোনো শব্দ না করে আঙ্গুরবালার পাশে শুয়ে পড়লো। তোমার ঘুম আসছে না কিছুতেই। প্রথমত মাকে ছাড়া তোমার ঘুম আসে না, দ্বিতীয়ত আঙ্গুরবালা জোরে জোরে নাক ডাকছে। তোমার বিরক্ত হয়ে মাথা থেকে বালি সরিয়ে কানে চেপে ধরলো। ধুর, ভালো লাগে না আর। আঙ্গুরবালারা দরজা কিছুটা ফাঁক রেখে ঘুমায়। তোমার হঠাৎ খেয়াল করলো দরজার পাশে কোনো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তোমার ভয় পেয়ে আঙ্গুরবালার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দাদু দেখেন, দরজার সামনে কে যেন, একটু উঠেন, কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। আঙ্গুরবালা ঘুমের ঘরে তোমার হাতের বাঁধন থেকে হাত ছড়িয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল, যা সেমরি, সারাদিন দুনিয়ার কথা কইয়া করাস, এখন ঘুমাইতে শুইল তোর জ্বালায় শান্তি নাই। ঘুমের ভিতর করকারাইয়া আমার মাথা খাস।